স্যার, লাম্বার স্পন্ডালাইসিস নির্ণয়ে কোন কোন পরীক্ষাগুলি জরুরি? এক্স-রে, এমআরআই কোনটি বেশি জরুরি? ধন্যবাদ। আসলে এই রোগটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল যে এক্সামিনেশন এটাকে বেশি প্রায়োরিটি দিই। আমরা তার হিস্ট্রি নেওয়া যে কিভাবে পেইনটা শুরু হলো, সাথে, সাথে আমরা ক্লিনিক্যালি কিছু বিষয় চেক করি যে তার কোমরের কোন অংশে ব্যথা, ব্যথাটা রেডিয়েট করে পায়ের দিকে যাচ্ছে কিনা। আমরা কিছু ক্লিনিক্যাল টেস্টও করি যেটা আমাদের আ মেডিকেল ভাষায় আমরা এসএলআর বলি, যে স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। এগুলো কিছু টেস্টের পরে দেখা যায় যে অনেক সময় এটা একই ধরনের উপসর্গ আরো কয়েকটা রোগে হতে পারে। যেমন কারো যদি ডিস্ক প্রোল্যাপস হয়, ডিস্ক হার্নিয়েশন হয়, তাদেরও একই ধরনের উপসর্গ থাকে। তো এটাকে ডিফারেনশিয়েট করা বা রোগটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য কখনো, কখনো আমরা এক্স-রে করতে বলি লাম্বোস্যাক্রাল স্পাইন, আর কখনো আমরা বলি এমআরআই করার জন্য। এমআরআইটা কি? এমআরআই হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা একটা টেস্ট যেটার মাধ্যমে এক্স-রেতে যেমন শুধু হাড়ের ছবি প্রকাশ পায়, আর এমআরআইতে যেটা হয় হাড় সহ যে সফট টিস্যুগুলো থাকে, যে ভিতরে ২ হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা বলি ডিস্ক। সেই ডিস্কের অবস্থানটা কোথায়? সেই ডিস্কটা হার্নিয়েটেড হয়ে গেছে কিনা? সাথে, সাথে যে স্পাইনাল লিগামেন্ট আছে, মাংসপেশি আছে, এই সব টিস্যু সহ আমরা এমআরআইতে বুঝতে পারি। তো সাধারণত লাম্বার স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে আমরা এক্স-রের মাধ্যমে এই রোগটা নির্ণয় করে থাকি। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা অন্য কোনো সমস্যা আছে কিনা, অনেকের দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। দেখা গেল যে তার কোমরের ওই লাম্বোসার্কুলার স্পাইনে কোথাও টিবি আছে বা টিউমার আছে। এ ধরনের কিছু প্যাথোলজিক্যাল কারণ অনেক সময় থাকে। সো এটা বোঝার জন্য এমআরআই অনেক সময় প্রয়োজন পড়ে। স্যার, লাম্বার স্পন্ডালাইসিসের চিকিৎসা কিভাবে করা হয়? ওষুধ, ফিজিওথেরাপি, জীবনযাত্রার পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি। যেমন শুধু ওষুধ খেলে এটার পরিবর্তন হয় না। ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথাটা কম থাকে। বন্ধ করলে দেখা যায় আবার পেইনটা চলে আসে। তো এই রোগের যে মূল প্রবলেমটা আমরা দেখি যে ২ ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা থাকে, স্পেসটা ন্যারো হয়ে যায়, চেপে যায়। অনেক সময় পাখির ঠোঁটের মতো ছোট হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। এই বাড়তি অংশটা আমাদের নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ লাগে, তখন পেইনটা রেডিয়েট করে আমাদের পায়ের দিকে যায়। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা ওই ডিস্ক স্পেসটাকে বাড়িয়ে দিই, সাথে তার যে সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলো আমরা শক্তি বৃদ্ধি করি। তখন এই সমস্যাটা পুরাপুরিভাবে ভালো হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন যে জীবনযাত্রার যে পরিবর্তন। আমরা অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করি। তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আমরা বলি ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে একটু ৫ মিনিটের জন্য ব্রেক নেওয়া। আবার যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে ঠিক অপোজিট, যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, আ মনে করো ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আবার তাকে একটু ব্রেক নেওয়া। তো এই জিনিসগুলো একটু মেনে চলা। কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই, যেটা তার স্বাভাবিক জীবনযাপনের সুস্থতার জন্য এটা করতে হবে। অনেকেই দেখা যায় যে এটা এভয়েড করে, যখন ব্যথা থাকে করলো, বন্ধ করলো, পরবর্তীতে বন্ধ করে দেয়। জিনিসটা আবার রিকারেন্টলি দেখা যায়। কিছুদিন পরে আবার ফিরে আসে। তাহলে তার এই জিনিসটা সাস্টেইনেবল হলো না। এজন্য আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি। যেমন সবগুলি একসাথে তার নিতে হবে। যেমন ওষুধের কিছু প্রয়োজন আছে, ফিজিওথেরাপির প্রয়োজন আছে, এক্সারসাইজ, সাথে, সাথে তার জীবনযাত্রা প্রণালী পরিবর্তন। সবগুলি যদি কম্বাইন্ডলি করে তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে।